ব্রাজিল আর বাংলাদেশ হাজার হাজার মাইলের দূরত্ব, তাই না? কিন্তু এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কটা আমরা যা ভাবছি তার চেয়েও অনেক দ্রুত বাড়ছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে বাস্তব লাভে পরিণত করা যায় কিভাবে? চলুন আজ এর ভেতরেই ঢোকা যাক। আচ্ছা, তাহলে এই যে সম্পর্কের কথা বলছি, এর পেছনের কারণটা কি? চলুন সরাসরি কিছু সংখ্যা দেখে নিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২৬%। ভাবা যায় প্রতি বছর ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি বাড়ছে এই অবিশ্বাস্য হারে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিরাট সংকেত যে এখানে দারুণ কিছু ঘটছে। আর এই গ্রোথটা কিন্তু শুধু পার্সেন্টেজের মধ্যেই সীমাবদ্ধ না, এর পেছনে আছে আসল টাকা, প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্কটাই বলে দেয় সুযোগটা কতটা বাস্তব আর কতটা বড়। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। দেখুন, বাংলাদেশ কি দিচ্ছে? তৈরি পোশাক আর লাইট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটা বিশ্বমানের প্রোডাকশন হাব। আর ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি, যেখানে রয়েছে কোটি কোটি ভোক্তা, মানে একদম যাকে বলে সোনায় সোহাগা। তো সুযোগটা যে বিশাল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা একেবারে নতুন আর বেশ জটিল একটা বাজারে ঢোকার চ্যালেঞ্জগুলোও তো কম নয়, তাই না? আর ঠিক এই জায়গাতেই বিজনেস ম্যাচমেকিংয়ের গুরুত্বটা চলে আসে। দেখুন, বিজনেস ম্যাচমেকিং মানে কিন্তু শুধু একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া নয়। এটা আসলে একটা গোছানো প্রক্রিয়া। এর মাধ্যমে সঠিক পার্টনারকে খুঁজে বের করা হয়, তাকে সব দিক থেকে যাচাই করা হয় এবং তারপর একটা কাজের সম্পর্ক তৈরি করা হয়। এর মূল লক্ষ্য হলো দুটো: বাজারে ঢোকার ঝুঁকি কমানো আর যত তাড়াতাড়ি সম্ভব প্রথম অর্ডারটা নিয়ে আসা। কিন্তু প্রশ্নটা হলো, ব্রাজিলের বাজারটা ঠিক কেন এত আলাদা? কি এমন আছে ওখানে যা এটিকে এতটা চ্যালেঞ্জিং করে তুলেছে? আসলে ব্রাজিলের বাণিজ্যিক পরিবেশটা খুব বেশি নিয়ম আর প্রক্রিয়ার ওপর চলে। যেমন ধরুন, সেখানকার ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো সম্পর্কের ওপর টিকে আছে। তারপর আছে প্রচুর কাগজপত্রের ঝামেলা, খুবই জটিল একটা ট্যাক্স সিস্টেম, আর সবচেয়ে বড় কথা, এক এক রাজ্যে এক এক রকম নিয়ম। বুঝতেই পারছেন, শুধু একটা কন্ট্যাক্ট লিস্ট নিয়ে গিয়ে ওখানে সফল হওয়া প্রায় অসম্ভব। তাহলে উপায়? এই সব বাধা পেরিয়ে সফল হওয়ার পথটা কি? এর জন্য দরকার একটা সুস্পষ্ট পরিকল্পনা, একটা স্টেপ বাই স্টেপ গাইড। চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। মানে মূল কথাটা হলো, ব্রাজিলের বাজারে সাফল্য কিন্তু কোনো হঠাৎ পাওয়ার সুযোগ বা একবারে নেটওয়ার্কিং দিয়ে আসে না। এটা আসে একটা গোছানো প্রক্রিয়াকে ঠিকঠাকভাবে অনুসরণ করলে। তো এই পুরো জার্নিটাকে আমরা 5টা ধাপে ভাগ করতে পারি। প্রথমত, নিজের ব্যবসার জন্য সঠিক পার্টনার কেমন হবে তার একটা স্ট্র্যাটেজি আর প্রোফাইল তৈরি করা। দ্বিতীয় ধাপে, সেই প্রোফাইল অনুযায়ী সম্ভাব্য পার্টনারদের খুঁজে বের করা আর তাদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা। এরপর আসে কাঠামোবদ্ধ পরিচিতি পর্ব, তারপর দর কষাকষি ও চুক্তি চূড়ান্ত করা, আর একদম শেষে কাজ শুরু করা এবং প্রথম পাইলট অর্ডারটা সম্পন্ন করা। আচ্ছা, প্রক্রিয়া তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, কাদের সাথে পার্টনারশিপ করা যায় আর কোন কোন সেক্টরে সুযোগটা সবচেয়ে বেশি? চলুন এবার এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখি। এই যে দেখুন, এখানে খুব সহজ করে বোঝানো হয়েছে যে বাজারে ঢোকার জন্য কি কি মডেল হতে পারে: ডিস্ট্রিবিউটর, এজেন্ট, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং নাকি জয়েন্ট ভেঞ্চার। কোন মডেলটা কোন ধরনের ব্যবসার জন্য সেরা আর কোনটায় জটিলতা কেমন, সব কিছু এখানে দেওয়া আছে। তো সবচেয়ে হট সেক্টরগুলো কি কি? এই চার্টটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তৈরি পোশাক তো আছেই, এর সাথে পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, চামড়ার জিনিস আর প্লাস্টিক। এই খাতগুলোতে এখন অসাধারণ সম্ভাবনা। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই পার্টনারশিপ কিন্তু একটা টু ওয়ে স্ট্রিট। মানে ব্রাজিলের পার্টনাররাও কিন্তু কয়েকটি জিনিস খুব ভালোভাবে যাচাই করে নেয়। যেমন আপনার প্রোডাকশন ক্ষমতা কতটা, কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম কেমন, সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, আপনি সময়মতো ডেলিভারি দিতে পারবেন কিনা, আর মার্কেটিংয়ের জন্য সাপোর্ট দিতে পারবেন কিনা। আচ্ছা, আমরা এবার চলে এসেছি একদম শেষ কিন্তু সবচেয়ে জরুরি ধাপে। পার্টনারশিপ তো হলো, কিন্তু সেটাকে কিভাবে একটা দীর্ঘমেয়াদী এবং লাভজনক সম্পর্কে পরিণত করা যায়? এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হলো ডিউ ডিলিজেন্স আর কমপ্লায়েন্স, অর্থাৎ সব কিছু ভালোভাবে যাচাই করা এবং নিয়মকানুন মেনে চলা। এগুলো কোনো ঐচ্ছিক বিষয় নয়, এগুলোই একটা সফল পার্টনারশিপের আসল ভিত্তি। আর এই পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলা যায়: পার্টনারশিপ তখনই সবচেয়ে বেশি সফল হয় যখন এটাকে একটা গোছানো প্রক্রিয়া হিসেবে দেখা হয়, শুধুমাত্র একটা নেটওয়ার্কিং ইভেন্ট হিসেবে নয়। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা ব্যবসা তার আন্তর্জাতিক হওয়ার ইচ্ছাকে কিভাবে একটা নিয়মিত আয়ের উৎসে পরিণত করতে পারে?
আশা করি আজকের এই আলোচনা সেই পথটা খুঁজে পেতে কিছুটা হলেও সাহায্য করবে।